আবির ভাইয়ের সাথে কথা বলেছে। এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা এক সপ্তাহ রুম থেকেই বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টুমি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেন আপুকে এইভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হলো। এই এক সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থেকেছে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বুঝালেও সাড়া নেই, বুঝেছে কিনা তাও বলে না। জান্নাত আপু কম করে হলেও 20 বার জিজ্ঞেস করেছিল, মেঘ তোমার কি হয়েছে বলো তো। মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপুও চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে। কিন্তু মেঘ এসবে সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসাই হাসি ফুটে উঠেছে। জান্নাত আপু ডাকলো, মেঘ। সোফায় বসা মেঘ পেছনে ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ করে শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। জান্নাত আপু পড়ায়, মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগেই সব বুঝে ফেলছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও 1-2 ঘন্টা মিম আর আদির সঙ্গে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসল। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমদ খান মেঘকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু, কোনো সমস্যা হলে জানায়ও। স্বাভাবিকভাবেই কথাটা বললেন আলী আহমদ খান। মেঘও শান্ত স্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটুও ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি সাথে এটা অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এই ভেবেই মেঘের ওষ্ঠ ছড়িয়ে আছে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢোকে। সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবি ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না, এই প্রতিজ্ঞা করল। আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে। সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। 2 ঘন্টা আগে পোস্ট করেছে। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়াক্ট দিল, একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখল, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা একটা অ্যালবাম খুলল, নাম দিল পুকি ট্রাম্পল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরও 2-3 দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-6 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটা এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিচ্ছু নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখেই ছুটে যায় মেঘের কাছে। আদি বলে, আপু দেখো ভাইয়া কত গিফট এনেছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো। এর মধ্যে মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামের একটা আর আমার নামের। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই কখন এসেছে? মিম হাসিমাখা মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগে এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পেছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরও গিফট এনেছে ভাইয়া, আসো দেখে যাও। মেঘ গলা উঁচু করে বলল, একটু পর আসছি। হুটোপুটি করে অন্তহীন ছুটেছে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসাই খুলে গেল। আবির শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্রই। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বিকার চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটার এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক। এই কয়েকদিনে অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে। গায়ের রংটাও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির।
এইদিকে আবির ভাইয়ের আবেশিত নেশাভরা চোখের চাহনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডর আয়লা জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মেঘের মনে আকস্মাৎ গান বেজে উঠল। দৃষ্টিতে যেন সে রাসপুতিন। খুন হয়ে যায় আমি প্রতিদিন। নামধাম জানি না, সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিঁচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষস্পন্দন জোরালো হলো, অষ্টাদশীর ভেতরটা ভরে এলো। এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। মেঘ গলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা স্বরে বলে, সরি। আবিরের এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এটুকু বলেই চলে যেতে নাই মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থামল, ঠোঁটের কোনায় দুষ্টু হাসি। নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বলে তারপরে যাবি। আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দেবে না তো? মেঘ নরম স্বরে ধীরে স্থিরে আবারও বলল, সরি আবির ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্ত নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস আমি এখন চিৎকার করে বাড়ির সব মানুষকে জড়ো করি বলি? ও মা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে, আমায় খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? আবিরের মুখে এমন কথা শুনে মেঘ হা করে তাকালো আবিরের দিকে। আবিরের খালি গা দেখে মনের ভেতর পুনরায় উথাল পাথাল শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলে মেঘ। আবির শক্ত কণ্ঠে আবারও বলল, আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলেছিস বলে মান সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিলি সেটা বল। মেঘ এবার মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। আবির ভ্রু কুঁচকে তাকালো। তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস দেখ, খোঁজ নি আমার, এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই আবির ডাকল, তোর সাথে কথা আছে, এসে বস। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানেই। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো। মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তো তোকে। মেঘ ধীর স্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোণে বসেছে, চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির ভাই, আপনি কিছু একটা পরুন প্লিজ। আবির মুচকি হেসে ভেজা শরীরেই হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে? এখন বল কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেব। মেঘের সংকীর্ণ মুখটা আরও বেশি ছোট হলো। নিভু নিভু চোখে তাকালো আবিরের দিকে, পাতলা অধর নেড়ে বলল, কেন? আমি কি করেছি? আবির অভিভূতর নাই নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে। প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস, তোকে এই বাড়িতে রাখার থেকে মেডিকেলে রাখলে বেশি কাজে দেবে। কণ্ঠ ভিজে এলো মেঘের, নেত্রদয় টলমল করছে, কাঁপা কাঁপা গলায় বলল, খাই তো আমি। আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে। নেত্রযুগল টইটুম্বুর হয়ে আছে, পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিনে না তুই ঠিকমতো খেয়েছিস আর না ঠিকমতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আশ্রাস না আল্লাহ জানে। এমনকি তুই পড়াশোনাও করিস না, কোচিং টিউশনি প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নেব। আজকের পর কোনোদিন তোকে বই নিয়ে বসতে হবে না, এর জন্য তোকে কেউ কিচ্ছু বলবে না। মেঘের গাল বেয়ে অঝরে পানি পড়ছে, কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরু গম্ভীর কণ্ঠে বলল, এক সপ্তাহে কোচিং টিউশনির পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, আমার সামনে অন্তত পক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস, এগুলো কি খারাপ মার্কস না? এই মার্কস পেলে তুই জীবনেও চান্স পাবি। মেঘ আকস্মিক আবির ভাইয়ের দিকে তাকায়, আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন?
আবির উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই? তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়া তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বার কোচিংয়ে দেওয়া আছে সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ তোর কাছে যেমন যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশন স্যার আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। তাই মিথ্যে বলা, কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনল। দুরু দুরু বুক কাঁপছে। উদ্গ্রীব চোখ দুটো লম্বা ছড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে, গালে পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাহনি আবির ভাইয়ের। কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনের। শেষমেশ আবির দৃষ্টি ফেরালো। মেঘ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। আবির সহসায় ডাকে, দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে। আবির কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত আতরের গন্ধ। মাত্র শাওয়ার নেওয়াই সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনার নিজের যত্ন। এগুলোতে যদি একটুখানি ত্রুটি হয় আর আমি যদি দেখি, তাহলে আর মুখে কিছু বলবো না। যা এখন। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙুল শুদ্ধ কাঁপছে। কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমের দরজা ঠেলে ঢুকলো ভেতরে। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছে করছে না। ইচ্ছের থেকেও বড় বিষয়, সেই শক্তিটাই পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ। গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাহনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রাটা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে। কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ। চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে, চোখ মেলে তাকালেও আবির ভাইকে দেখছে। আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো, মেঘ, তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এইসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশী। সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ। আবির ভাই যদি বোনের নজরেও দেখে, তারপরও মেঘকে নিয়ে ভাবে। এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এইভাবেই চলল 30 মিনিটের উপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেলল। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলেও 15 থেকে 20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুল অসংখ্য অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি। যা পেয়েছেন সব নিয়েছেন। একটা বড় শামুকে লেখা মাই পারসুইট, আরেকটা শামুকে লেখা মাহাদিবা খান মেঘ। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক একটা কাচের বয়মে ভরা, যার সবগুলোই আবির নিজে হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদে আরও যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস যেগুলোর টেস্ট ভালো, সেগুলো এনে দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সব জিনিসগুলো। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশসম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও মহামূল্যবান। আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে কিছু জিনিস এনেছে, এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার লাল মালা পরল, হাতে 2টা ব্রেসলেট, কানেও দুল পরল এক সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বাইরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই চোখ পড়ল আবির ভাই উঠছে সিঁড়ি দিয়ে। হয়তো কোথাও গিয়েছিল। মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। বুকের ভেতর ধুকপুক করছে। আবির ভাই কাছাকাছি আসাতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আমাকে কেমন লাগছে? আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবলেশহীন উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে। মলিন হয়ে গেল মুখটা। তবু কিছুটা স্বাভাবিক স্বরে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির নিজের মতো রুমের দিকে চলে যায়। মেঘ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত? হিটলার একটা। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকল। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনও নিচেই আছে। 2-3 দিনের মধ্যেই ওপরের রুমে চলে আসবে। মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকিয়ে সহসাই কাছে আসলো। আপু, মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে। মেঘ দাঁত বের করে হাসল।
মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো। মিমের জন্য আনা জিনিস, মেঘের 3 ভাগের 1 ভাগ হবে। মেঘ স্বাভাবিক কণ্ঠেই বলল, সবগুলো খুব সুন্দর হয়েছে, তুই এক সেট পর, তারপর আমরা ছবি তুলব। মিমও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজুগুজু করে নিল। তারপর 2 বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে। আদিকে সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুলল। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখ পড়তেই অকস্মাৎ হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো, আম্মু রান্না হয়েছে? মালিহা খান বললেন, হ্যাঁ রান্না শেষের দিকে, খেতে দেবো তোকে? হ্যাঁ। ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শুনিয়েছে, এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মার দিবে। এই ভয়ে রুমে যেতে নাই মেঘ। 4-5টা সিঁড়ি উঠল কি উঠল না, অকস্মাৎ আবির ডেকে উঠল, মেঘ এদিকে আয়। আবিরের কথায় থমকে দাঁড়ায় মেঘ, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা। অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে নেই, পরে। এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে। আর কিছু বলার সাহস করল না, চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবির এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে। মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। আবির একটা ছোট প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে। ছোট করে বলল, নে খা। মেঘ কোমল হাতে প্লেট ধরে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাঁপির তীব্রতায় প্লেট পড়ে যেতে নাই। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বোঝ এখন। হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজের খাওয়াতে মনোযোগ দিল। আবিরের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেঙচি কাটল আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়, আমি কি করব? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? মেঘ আবিরের কথায় আটকে ওঠে, আস্তে আস্তে খাওয়া শুরু করে। মেঘের এই ধীর স্থির গতির খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছুই বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসল। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবিরের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে। খাওয়ার গতি কিছুটা বাড়িয়ে দিয়েছে। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালাতে জলজল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে, কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবারও পেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না, বাধ্য মেয়ের মতো চুপচাপ খাচ্ছে। আর এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন। মেঘ বাড়ির কারও কথা শোনে না, বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকিমণি কাকিয়া কারও কথা শোনে না। তানভীর এত বছর ধমকে ধামকে একটু একটু খাওয়াতো, কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখতো। তানভীর সারাদিন শেষে রাতের বেলায় বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো। এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি, যে মেঘকে শাসন করে জোর করে খাওয়াচ্ছে। আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নিচ্ছে। তানভীর ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিহা খান রান্নাঘর থেকেই বললেন, মেয়েটাকে ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও যদি ঠিকমতো খেত তাহলে আমাকে এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না। কেউ আর কোনো কথা বলল না। মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো। মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বেরিয়ে গেল বাড়ি থেকে। মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে, তারপর উঠে নিজের রুমে চলে গেল। একটু রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত 12টার উপরে বেজে গেছে। মেঘ পড়ছে, কিন্তু আবির ভাই এখনও আসছে না। চিন্তা লাগছে মেঘের। বারবার উঠে বারান্দায় যাচ্ছে। তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারো চোখে ঘুম নেই। দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, তারপর প্রচারণার কাজ চালাতে হবে। তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছিল না। গোপনে মিটিং চলছে এমপির বাড়িতে। রাজনৈতিক মিছিল মিটিং থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতেই হলো। এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল। আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলে পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে। আবির চোখ গোল গোল করে তাকালো মেয়েটার দিকে। রাজভারী কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছেন কেন?
মেয়েটি হাসি মুখে উত্তর দিল, আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দেবেন। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়েটা এই কথায় পাত্তাই দিল না, হাসতে হাসতে উত্তর দিল, আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি, ভেবেছি উনি আমার সাথে মজা করেছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর সত্যি কথা বলেছে। মেয়েটা এমনভাবে হাসছে যেন আবির জোকস বলেছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত স্বরে বলল, শোনো মেয়ে, এই আমিময় আবির অন্য কারো মালিকানায় বন্দী। আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে, কোমল কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন? আবির সহসা বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি আমৃত্যু ভালোবাসবো তাকে। মেয়েটার চোখ টলমল করছে। এটা দেখে আবির এবার বিরক্ত নিয়ে বলল, শোনো, আমি শুধু তোমার মোহ, 2 দিন পর সব মোহ কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কোনো অজুহাত দেবে না। তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে, যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সীর। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। তাই ভবিষ্যতেও এমন কোনো কাজ করবে না বা এমন কোনো কথা বলবে না যে তোমার এই পাগলামোগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে এই কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির। পেছন থেকে এমপির মেয়ে জোরে ডেকে উঠল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না, প্লিজ আব্বুকে কিছু বলবেন না। আবির মুচকি হাসল। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের। হলরুমে ঢুকে সালাম দিল এমপিকে। আবিরকে দেখে হ্যান্ডশেক করলো এমপি। হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো আবির? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এমপি এবার চিন্তিত স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানভীরকে নিতে এসেছিলাম, এত রাতে কিভাবে যাবে, এজন্য। এমপি আবার হাসি মুখে বলল, মিটিং শেষ, খাওয়া দাওয়া করে যেও। আবির বলল, আমরা খাবো না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো সময় খাবো। এমপি আর জোর করলো না। আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে আবিরের পিছে চুপচাপ বসে আছে তানভীর। অনেকটা পথ যাবার পর তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া, এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল? আবির বলল, হ্যাঁ। তানভীর আস্তে আস্তে বলল, তাকে কি বোঝাতে পেরেছ? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বোঝানো তো বুঝিয়েছি, কিন্তু সে কতটুকু বুঝেছে এটা এখন মূল বিষয়। তানভীর আবার অভিযোগের স্বরে বলল, আমি কি করব বলো ভাইয়া? কোনো দরকারি এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং, সব এমপির বাড়িতে হয়। আমার দেখা যায় প্রতিদিন কমপক্ষে 2-1 বার এমপির বাড়িতে আসতেই হয়। আর এই মেয়ে যেন বসেই থাকে আমি কখন আসবো, দেখলেই ছুটে আসে, তোমার কথা জিজ্ঞেস করে শুধু। আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক, কোনো কথাই পাত্তা দেয় না। আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায়। এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে, ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে, তখন তো ঝামেলায় আমিই ভাসবো, তাই তোমাকে বলেছি। একদমই কথাগুলো বলল তানভীর। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নেই, মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে, তুই তোর কাজে মনোযোগ দিস। এর মধ্যে বাসায় চলে আসছে 2 জন। রাত প্রায় 1:30। আবির বাড়িতে ঢুকলো বাইক নিয়ে, পেছনে তানভীর। আবিরকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠেছে। সেই 12টা থেকে অপেক্ষা করছে আবিরের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয়, কিন্তু আবির আসছিল না। মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবিরকে। বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল, তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো। ডাইনিং টেবিলে মেঘ নেই। এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির মেঘের দরজায় টোকা দিল। 2 বার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ। হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো। সহসা অক্ষিযুগল বিপুল হলো। আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের দিকে। সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে। খুব করে চাইছে দৃষ্টি সরাতে, কিন্তু পারছে না। আবিরকে দেখে মেঘের বুকের ভেতর সেই ঢিপ ঢিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ মুখ ফুসকে বলে উঠল, আবির ভাই। তৎক্ষণাৎ ঘোর কাটল আবিরের, কিছুটা নড়ে উঠল। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, এত রাতে বেলকুনিতে দাঁড়িয়েছিলি কেন? আবিরের প্রশ্ন শুনে আঁতকে ওঠে মেঘ। অকস্মাৎ চিরচেনা গতরের কাঁপাকাঁপি তীব্র হয়ে ওঠে। বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়েছে। হৃদস্পন্দন আরও বেশি জোরালো হলো। চিবুক নামিয়ে কাঁপা কণ্ঠে বলল, রাতে ঘুম ভেঙে গিয়েছিল। আবির ভ্রু কুচকে তাকালো। সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুম ভেঙেছিল নাকি ঘুমাতেই যাসনি, সত্যি করে বল। আবিরের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস অষ্টাদশীর এখনও হয়নি। ভয়ে ভয়ে বলল, ঘুম আসছিল না। আবির এবার ভ্রু নাচিয়ে শুধালো, কেন? মেঘ আর কিছু বলতে পারছে না। মনে হচ্ছে কথা আটকে আসছে গলায়, কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। আবির শ্বাস ছাড়ে, ভারী স্বরে বলল, কি হলো? আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ। বিড়বিড় করে বলল,
আপনার জন্য। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, কেন মেতেছিস ধ্বংসের খেলায়? মেঘ, কখনো অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না। আবিরের এত কঠিন কথাগুলো মেঘের মাথার 3 হাত ওপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়েছে গলায়, ওষ্ঠ উল্টে গাল ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে। আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না। আজেবাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল। ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে। ভ্রু কুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে। তারপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল, হুম। এই হুমতেই যেন এক আকাশ সমান ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। মেঘ অতর্কিতে তাকালো আবিরের মুখের দিকে। এই মোহঘোর মেশানো হুম শোনার জন্য মেঘের আমৃত্যু আবির ভাইকে ডাকতে ইচ্ছে করে। মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, আর আবির ভাই প্রতি উত্তরে শুধু হুম বললেই চলবে। এসব ভেবেই অষ্টাদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবিরের কণ্ঠে মেঘের আনন্দিত কল্পনাদের অবসান হলো। 1 সেকেন্ডেই গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি। চিবুক নামালো আবিরের মুখ থেকে। ওষ্ঠপুট নেড়ে নম্রভাবে বলল, আবির ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। অকস্মাৎ কথাটা বলে ফেলল মেঘ, কিন্তু এরপরেই শুরু হলো কাঁপাকাঁপি। বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহ জানে আবির ভাই থাপ্পড় দেয় কিনা। সহসা 2 হাত নিজের 2 গালে রাখল মেঘ। আবির ধমক দিতে গিয়েও মেঘের এমন কাণ্ডে কপাল কুঁচকালো। রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টাদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলেই 2 চোখ বন্ধ করে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে। মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না। আবির নিগূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলল এভাবেই। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করে অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো। 30 সেকেন্ড হবে হয়তো, কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগেই যেন তোকে খাবার টেবিলে দেখি। এই বলেই করিডোরের দিকে পা বাড়ালো আবির। মেঘ পেছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল, আবির ভাই। আবির সহসা উত্তর দিল, হুম। এই হুঁটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা খায়। কোমল কণ্ঠে বলল, বললেন না তো তাড়াতাড়ি আসবেন কি না? আবির ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোপুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখে এসে বসলো আবিরের বিপরীতে। একবার দেখলো আবিরকে, প্লেটের দিকেও তাকালো, কিন্তু ততক্ষণে আবিরের খাওয়া শেষের দিকে। মেঘ খাওয়া শুরু করতে করতে আবির খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবিরের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবিরের এত কথার মধ্যে হু বলাটাই যেন বারবার ওর কানে বাজছে। সব কথাগুলো মনে পড়ছে। খাওয়া শেষ করে রুমে শুয়ে শুয়ে আবিরের কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সব শেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল, আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি। তার মানে এতেই আবির ভাই খুশি। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব। তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো। সব সময় জোরে জোরে পড়ে। মেঘ পড়লে করিডোর থেকে তা শোনা যায়। পাশাপাশি তানভীর আর আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশনি সবকিছু সময় মতো করছে মেঘ, যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে। কী সব ধ্বংসের কথা বলল, এসব কঠিন কথা যেন আর না শুনতে হয়। আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে হুঁ বলে, আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনয়ন পেয়েছে। পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়ে গিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছে এমপি। তানভীর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, দলের সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরও 2-4 জন।
এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো। বাবা মনোনয়ন পেয়েছে, এতে মেয়ের খুশির সীমা নেই। কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। আবির ভাইয়া গত রাতে বুঝিয়ে গেল, তারপরও যদি এই মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়ে তাহলে তানভীর শেষ। তানভীর কিছুটা ভীতু গলায় বলল, কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। তানভীর কপাল কুঁচকে বলল, কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর হয়ে বলল, আই এম সরি ভাইয়া, আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি। আপনি কতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল আবির ভাইয়াও বলেছে ওনার জীবনে অন্য কেউ আছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকেও আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, যাতে আব্বু এফবি হতে পারে। তানভীরের চোখ ছানাবড়া হয়ে গেল। মনে মনে বলছে, বাহ ভাইয়া, তোমার 2 মিনিটের কথাই আমার 15 দিনের সমস্যার সমাধান করে দিলে। ইউ আর গ্রেট ব্রো। হাসি মুখে বলল, তুমি যে বুঝতে পেরেছ এতে আমি খুশি। এটুকু বলেই মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন। মেঘ কোচিং শেষে বাসায় এসেছে। মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে। গধূলিবেলায় টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষজনের ছোটাছুটি দেখছে। সবাই ছুটে চলেছে নিজস্ব গন্তব্যে। মেঘ বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিটা যেন অবশ হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখেই কল্পনার জগতে বিচরণ করছে মেঘ। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা মেঘের মুখে পড়তেই হুঁশ ফিরে অষ্টাদশীর। বেলকনি থেকে রুমে চলে যায়। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসল। ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসে। ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট। অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি। ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে। সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতিটা যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে মনের ভেতর। আবির ভাইও বৃষ্টিতে হাত ভিজিয়েছে, তার মানে আবির ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে। ভাবতেই লাজুক হাসলো মেঘ। নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘন্টা 2 পড়াশোনা করলো মেঘ। বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আপু আসবে না বলেছে। বাড়ির কর্তারা বাড়ি ফিরেছে সেই বৃষ্টি শুরুর দিকে। গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতে পারেনি ওনাদের। তানভীরও হৈহুল্লোড় করে বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক আগে। আকলিমা খান ডাকছে সবাইকে খাওয়ার জন্য। মেঘ নেমেই একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে। আবির ভাই এখনও ফেরেনি, বাকি সবাই আছে। মেঘ পা বাড়ালো টেবিলের দিকে। তখনই কাক ভেজা হয়ে ফিরছে আবির। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠল, কিরে, এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলে আসতে পারতি। আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। সিঁড়ির দিকে যাচ্ছে। মালিহা খান ডেকে বলল, তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা? আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিচে নামলো। ততক্ষণে মোজাম্মেল খান, আলী আহমদ খান খেয়ে চলে গেছে। তানভীরের খাওয়া শেষের দিকে। আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবিরের দিকে। এই প্রথমবার আবির শর্ট হাতা টি শার্ট পরেছে, তাও আবার সাদা কালো রং বাদে। মেঘ শব্দহীন হেসে উঠল। তার দৃষ্টি আবিরে নিবদ্ধ। আবির বসেই বলল, কংগ্রাচুলেশন তানভীর, গো অ্যাহেড, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ের দিকে যায়। তানভীর খুশিতে গদগদ হয়ে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল, ওই বিষয়টা কি সমাধান হয়েছে? এবার তানভীর হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছেও মাপ চেয়েছে। মেঘ মনোযোগ দিয়ে 2 ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানভীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে। মেঘ এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়। সাথে মিম আর আদিও অভিনন্দন জানায়। মিম মজার ছলেই বলে উঠল, ভাইয়া আমাদের ট্রিট দিবা না? তানভীর বলল, কি ট্রিট চাস বল? মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, ট্রিট লাগবে না, জিতলে পরে বড় ট্রিট খাবো। তানভীর বলল, ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে নুডলস ট্রিট দিব, রাত 10টায়। মিম বলে উঠল, তুমি রান্না করবা ভাইয়া? তানভীর দাঁত বের করে হাসল আর বলল, হ্যাঁ আমি রান্না করব, সাথে ভাইয়াও থাকবে। আবির আকস্মিক কপাল কুঁচকে ঠাট্টার স্বরে জবাব দিল, ইস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আসছিস, এখন কষ্টটাও তোকে করতে হবে। তানভীর ভ্রু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ের দিকে, তারপর বলল, ঠিক আছে, আমি করব। তোমাদের আমার রুমে দাওয়াত, রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে উঠল, ইয়াহু।
তানভীর আতকে উঠে বলে, এই থাম, চুপ কর তোরা। বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দেবে। তিনজনই থমকে গেল। তানভীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে, সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেঘ তখন শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাহনি দেখে আবির কপাল কুঁচকালো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মিম আর আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা বলে না। টানা 2-3টা ভ্রু নাচালো। এতক্ষণে মেঘের আবেশ কাটে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করে খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামুনি আর কাকিয়াদের সাথে গল্প করলো। রাত করে বাড়ি ফেরাই তাদের সাথে ঠিকমতো কথা হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পর তানভীরের রুমের সামনে হাজির হলো মেঘ। বিছানার ওপর বসে আছে মিম আর আদি। তানভীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানভীর বলে ওঠে, বনু, বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসল। মনের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবিরের রুমের দিকে। দরজা খোলাই ছিল। মেঘ দরজা থেকে উকি দিল ভেতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভেতরে ঢুকে বেলকুনির দিকে পা বাড়ালো মেঘ। আবির গ্রিলে হাত দিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। বৃষ্টি কম, তবে মেঘের গর্জন হচ্ছে, আর কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবিরের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে, তাই চুপচাপ আবিরের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পর বিদ্যুৎ চমকানোতে আটকে উঠেছে মেঘ। দিনের বেলায় বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলায় বৃষ্টি হলে মেঘ কখনো বেলকুনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় আবিরের পাশে দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের দিকে। মেঘ ভাবছে, আবির ভাইয়ের কি সব দিকেই চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলেছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল। আবির 2 কদম এগিয়ে সহসা মেঘের হাত জাপটে ধরে বলে, কি হয়েছে, ভয় পাইছিস? আবির পুনরায় বলল, তুই ভেতরে ঢুক, আমি আছি, ভয় পাস না। মেঘ 2 হাতে আঁকড়ে ধরল আবিরের হাত। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো। মেঘ তখনও শক্ত করে ধরিয়ে আছে আবিরের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল। কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, তাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিট পিট করে তাকালো। চোখ পড়ল আবিরের হাতের দিকে। 2 হাতে খামচে ধরে আছে আবিরের হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবিরের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানভীরের রুমে। বিছানার এক কোণায় বসে পড়ল মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে আসলো। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কিট, সাথে মুড়ি মাখিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, বাহ, এত আয়োজন, সাব্বাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবা না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমের চোখ তুলে তাকালো আবিরের হাতের দিকে। দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির হাত ঘোরাতেই চোখে পড়ল সেই দাগ। 3 আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবিরের হাতের অবস্থা দেখে ভ্রু কুঁচকায়। টলমল করছে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আদি আবিরের হাত দেখে চিৎকার করে বলে উঠল, ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখল মেঘকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথাও লেগে কেটে গেছে হয়তো। তানভীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবিরের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকল, আবির ভাই। আবির বলল, ভেতরে আয়। আবির আধা শোয়া অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে। মেঘ আবিরের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবিরের হাতের দিকে। আবির অকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লেগেছে, মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে।
মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দেবে, এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে মেঘ। চোখ পড়ল ড্রেসিং টেবিলের ওপর রাখা মলমটার দিকে। মলমটা হাতে নিয়ে আবিরের কাছাকাছি বসল। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। আঙুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হস্তে আলতোভাবে মলম ছোঁয়ালো আবির ভাইয়ের সেই হাতের কাটা অংশে। হালকা কাঁপলো আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে নিয়ে খাটাচ্ছি আমি, যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকম মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবিরের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে দেখল, তারপর অষ্টাদশীর যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসল। সকাল বিকাল মেঘের নজর শুধু আবিরের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খানবাড়ির প্রত্যেকটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতেই ফিরেছে। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে, সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতো আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখ নিজের অফিসের কাজ শুরু হবে, তাই সবকিছু গোছাতে হবে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেলও আছে। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকেই বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তাদের 3 জনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানিও শুরু করেছে একসাথে। তাছাড়া আরও 2 জন বন্ধু আছে আবিরের, মোবারক এবং মিলন। এই 5 জন মিলে প্রতি শুক্রবার একসাথে বসে আড্ডা দেয়। মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুদের মাঝেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে, যে সব কিছু জানে, সেটা হলো রাকিব। মাঝে মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বললেন, সমস্যা নাই, আয় বস। আবির আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয়। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি, কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আসছি। আশা করি 2 মাসের মধ্যে সিলেটে আর পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি, আমাদের দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উঠে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচুর জন্য, তুমি একা মিস যাবে তাই তোমাকেও দেব। তারপর তারা 2 জন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিবাহিত নয়নে আবিরকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়, তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসে। শুক্রবার মানেই খানবাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ কয়েক পদের রান্না হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা 2 পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডা দিতে দিতে নাস্তাও করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দের, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকেই দায়িত্ব দিয়েছে তানভীরের ওপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে একটি নির্দিষ্ট জায়গায় সমাবেশের আয়োজন করে। এমপির বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে। এই টোটাল দায়িত্ব পড়েছে তানভীরের ওপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েটিং, সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 1টা-2টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভরশীল। ইদানিং আবির 8টা-9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের সঙ্গে বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে 2 ভাই। কিন্তু এইদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনো আবির ভাই কেন উঠছে না, তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না, তা তো অষ্টাদশী জানে না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়।
ওঠে 12টার দিকে। তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশী কোমল মনটাকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিতেই সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত, ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমেই বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখ মুখে পড়ছে আবিরের। মেঘ আপাদ মস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবিরের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল! সবাই ফর্সা ছেলেদের পেছনে ছোটে, আর মেঘ যেন এই তামাটে চেহারা, গুরুগম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দও না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবিরের অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্যে যেন একটুখানিও ভাটা পড়েনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপদাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক, নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবিরের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত, অষ্টাদশী অভিনিবিষ্টের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবিরকে ছুঁয়ে দিতে। মেঘ আর একটু এগিয়ে আবিরের কাছাকাছি বসল। কাঁপা কাঁপা হাত ছোঁয়ালো আবিরের গাল ভর্তি ছোট ছোট দাঁড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হবার পর জীবনে এই প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যে ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা। অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যে মেঘের আঙুলের ভাঁজে আঙুল ডুবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আরও একটু শক্ত করে চেপে ধরল। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে আছে আবিরের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। অকস্মাৎ আবির আধো ঘুম কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের দিকে, আর ভাবছে এখনো আধো ঘুমে আছে মানুষটা, কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আর এক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবিরের দিকে। আবিরের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘণ্টাখানিক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছে রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকল, কিরে, নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো, আদি আসছে, ওকে নিয়ে যাই, দাঁড়া একটু। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবিরকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেই নিজেকে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকেই দেখা শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পেছনের দিকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবিরের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে আসে। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছে। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে, কিছুই বুঝতে পারছে না।
আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামল। ছোট করে বলল, ওঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসেই আবিরের কাঁধে হাত রাখল। বাইক থামল টিউশনের সামনে। মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল। আসার পথে একটাও কথা বলেনি কেউ। কেই বা বলবে মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট। আর অন্যদিকে আবির তো স্বইচ্ছাতে কোনো কথাই বলে না। মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে বসল। দুই বান্ধবীর দুই একটা কথা বলতে বলতেই আবির ভেতরে ঢুকল। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠল, তুই আবির না? আবির হাসি মাখা মুখে উত্তর দিল, জি স্যার, কেমন আছেন? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম। দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘি তো তোর বোন? জি স্যার, চাচাতো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বলল, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগীও, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়। তুই একটু নজরে রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছে। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির রাস্তার পাশে বাইকে ফোন চাপছিল। মেঘকে দেখে বাইক থেকে নেমে দাঁড়ালো। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবিরের কাছে এসে প্রশ্ন করল, আপনি জাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসায় বলল, ওঠ। বাইক স্টার্ট দিল। থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেটটা খুলতেই দূর থেকে রাকিব এসে তাকে জাপটে ধরল। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখের ইশারা দিতেই রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন ভা? সরি আপু। মেঘ আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছ? প্রশ্ন করল রাকিব। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে। আবির 2টা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির 3টা প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে। এটা ভেবেই মেঘ অজান্তে হেসে ফেলল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল, বেকুবের মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভ্যাবাচাকা খেল। ভনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ফুচকা কি আমাদের? আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর। এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা 2 অধরের মাঝে ফাঁক হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটাই। বিরক্ত নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আঁকবাজ না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তেই নির্বাণ করে ফেলল। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি ফুচকা খাবেন না? আবির গুরুভার কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোন থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো। দাঁত খিচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্তস্বরের কথাগুলো কানেই যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। আকস্মিক অভিব্যক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবিরের দিকে। আবির ভ্রু কুচকে বিরক্ত নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো।
মেঘের ডাগর ডাগর চোখের তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীরে সুস্থে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবিরের মুখের সামনে ধরতেই আবির হা করল। মেঘ 2 আঙুলে কোনো রকম ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবিরের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুঁচকে চোখ বন্ধ করল। কোনো রকমে গিলল, দাঁত কিরকির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসে, ঠাট্টা স্বরে বলে, এই যে এইভাবে। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, কিছু বলতে চেয়েও পারছে না। হঠাৎ চোখ পড়ে দূরে। রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পেছনে হাত দিয়ে 2 আঙুলে ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করল রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের সব ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবিরের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পল্লব ঝাপটে অধর নেড়ে বলল, একটা খাইতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকেই ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হা করল। তবে এইটাতে টক কম দেওয়ায় তেমন একটা প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে উঠে রক্ত যাবার নাই হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলে, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত নিয়ে বলে, কি, কোত্থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে অকস্মাৎ বলে ওঠে, আমি পানিতে পড়লে তুই তো সবচেয়ে বেশি খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে। সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীড়ের জল দেখে মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানিতে পড়তে দেব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়। তাকিয়ে দেখে আবির নেই। পেছনে ঘুরে দেখলো আবির টাকা দিচ্ছে। 1 মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারে হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। তারপর খড়খড়ে কণ্ঠে বলল, চল তাহলে। মেঘ উঠে আবিরের পেছন পেছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিম আর আদির জন্য নিয়েছি, জবাব দিল আবির। মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনোই বলতে পারত না মিম আর আদির জন্য নেওয়ার কথা। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক করা কাণ্ড। মেঘ বিড়বিড় করে বলল, বাহ আবির ভাই বাহ। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল, এই মেঘ, উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়। স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিম আর আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধু মহলের আড্ডায়। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর মিলন এখনও আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমেই 2-3টা ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও আবির কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আটকে উঠে বলে, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উফ, এমনি কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে আমারও তেমন হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হয়েছেটা কি, বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকেলে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাসকি খাইছি। যে আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কিনা ফুচকার দোকানে আসছে, আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলেই ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো, সেই ঝাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনে প্রথমবার ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সাহসা বলে ওঠে, ঠিকই তো, আবিরই তো ওকে খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল, এজন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রু কুচকে তাকিয়ে বলল, তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলেছিস? রাকিব আবার বলল, একটু বলেছি, না মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। অকস্মাৎ বলে উঠল, ঠিক আছে, আরও মের খা। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিচ্ছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলেছিস ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগড়া দিছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো ব্যাগড়া দিছি? রাকিব ভেঙচি কেটে বলে, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না,
আজ পর্যন্ত একটা ফুচকা নিজের প্লেট থেকে আমাকে দেয়নি, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে খেয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগেই রাকিব পুনরায় বলা শুরু করলো, মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজের শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে প্রেম করতে দিই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে চেয়ে আছে। রাসেল সহসা বলল, রাকিব কি করেছিস তুই? রাকিব আবারও হাসাহাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেল তোকে তো একটা জিনিস দেখাই নাই, আয় বস, একটা ওএমজি জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় নিজের কুকীর্তি দেখে যা। 3 বন্ধু চেয়ার টেনে বসেছে। এর মধ্যে মিলন আর মোবারকও চলে এসেছে। 5 জনই চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই অতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো, পেছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখ একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে, আবির তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলে, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও আবার মেয়ে খাওয়াই দিচ্ছে। রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল, এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসায় বলে ওঠে, মেঘ নাকি নাম শুনেছিলাম, উনি কি সে? আবির শুধু ওপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলে, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়াতে পারলাম না, আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলে, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। 3 বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল, তুই না টক খাস না জীবনেও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বিষ এনে দিলেও সেটাও চুপচাপ খেয়ে নেব। 4 বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাই করল। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার স্বরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল, সেদিন যদি মেঘ রাজি হতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তার মধ্যে রাসেল বলে বসল, তুই মেঘকে কবে প্রপোজ করলি, আর কবেই বা রিজেক্ট করলো, শুনলাম না তো? আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল, আরে ধুর, প্রপোজ না। আবির মেঘকে বলেছিল, তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলই না, বলে বসলো পড়াশোনা করবে। লিমন কিছু একটা ভেবে বলল, পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিচে বলল, পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল, মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি আবার কি? হ্যাঁ? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সব কিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করাই রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো, বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস, তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি, আর তোর বউ বিয়ের পর পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করল, কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাইরের চলাফেরা, বন্ধুমহলের সাথে সে আমাকে মানাতে পারবে না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি, বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। ওর যখন মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, আমি তখনই ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলেই। মোবারক মাথা চুলকে বলল, একটু আগেই যে বললি জোর করে বিয়ে করবি। আবির কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো, মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম, কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত স্বরে বলল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন তুই কি ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্যের স্বরে বলল, যা বলেছিস তুই, আবির দেবে মেঘকে ছেড়ে? হাসাইলি। এই আবির দেশে আইসে একটা ছেলেকে পিটাইতে, ছেলের অপরাধ কি জানিস? ছেলেটা মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কথা বলার চেষ্টাতেই একটা ছেলে এখনো হাসপাতালে ভর্তি। ভাব, যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে? রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে উঠল, আবির? আবির নিরেট কণ্ঠে বলল, আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল, শোন,
আজ আমাদের আবির ট্রিট দিবে। কি খাবি বল তোরা? আবির বিরক্ত নিয়ে বলল, আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করেছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল, বিকেলেই তো বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন অকস্মাৎ বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেড খাওয়া, তোর কাদম্বিনীর তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল, ঠিক আছে চল। 3টা বাইকে 5 জন বন্ধু উঠল। আবির একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলেই। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো, বুফে খাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোখাচোখি করল। রাসেল মুস্কি হেসে বলল, দেখলি লিমন, মেঘের কথা বলাতেই বুফে অফার করছে, কি ভালোবাসা। মোবারক বলে বসলো, তাহলে 2 দিন পরপর ভাবির কথা বলে খাওয়া যাবে। আবির কড়া কণ্ঠে জবাব দিল, এটা আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলসে জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি, আর কিছু না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনও খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলে উঠল। আবির মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল, লিমন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস, এদিকে আমার সব কাজিনের বয়স 5-এর কম, জীবনটাই বেদনার। আবির একগাল হেসে বলল, আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল, আর কিছু খাবো না, দোয়া করি তোরা সুখী হ। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা 2 পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবার বাইরে বন্ধুদের সাথে হাবিজাবি খায়। রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্য মেঘও শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা 2 পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসাটা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দেবে আবির ভাইকে। বেলকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবিরকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে যায়। ড্রয়িং রুমে কেউ নেই, খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই। সবকিছু গুছিয়ে সবাই রুমে চলে গেছে। মেঘ পা টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভেতরে ঢোকে। বড় বড় কদম ফেলে হলের সিঁড়ির দিকে যায়। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখেই পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরে তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতে আঙুল দিয়ে 2 কান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবিরের কণ্ঠ শুনে কেঁপে উঠল মেঘ। ভরকে যায় কিছুটা। মনে মনে ভাবে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে বলল, কফি খেতে ইচ্ছে করছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীর আপাদমস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ তটস্থ নজরে চাইল। দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিল। বসল মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফু দিয়ে 1 চুমুক খেল। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবিরের দিকে। তারপর আর 1 চুমুক দেয় কফিতে। আবির কফিতে 1 চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা ওপর নিচ মাথা নাড়ল। আবির ভ্রু নাচিয়ে শুধালো, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো কে জানে। একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। অকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভ্রু কুচকে ধমকের স্বরে বলে উঠল, এই বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? আবিরের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষিপল্লব কাঁপছে তীর তীর করে, ঘামতে শুরু করেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরও 2 জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরেও তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতের কফির মগটা নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল।